জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভার মাধ্যমে রাষ্ট্র সংস্কারের আলোচনা যখন একটি আনুষ্ঠানিক ভিত্তি পেতে যাচ্ছে, তখন রাজনীতির মাঠে আলোচনা গণঅভ্যুত্থানে প্রধান ভূমিকা পালন করা ছাত্রদের রাজনীতি কিংবা নতুন রাজনৈতিক দল নিয়ে। কেমন হবে ছাত্রদের রাজনৈতিক দল? তাদের আদর্শ কী হবে? গণঅভ্যুত্থানের পর বহুত্ববাদ কিংবা অভ্যুত্থান পূর্ব সময় ইসলাম ফোবিয়ার যে আলোচনা, তাতে নতুন রাজনীতির অবস্থান কী হবে? ভোটের ট্রেনের ৮৪তম পর্বে তা নিয়ে করব আলোচনা। আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত। শান্ত, আপনাকে স্বাগত আজকে যুক্ত হবার জন্য। একদম সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। অনেক আলোচনা চলছে এই যে নতুন রাজনীতি নিয়ে। একবার শোনা যাচ্ছে যে আক্তার হচ্ছে প্রধান, আরেকবার শোনা যাচ্ছে নাহিদ হচ্ছে প্রধান। এও শোনা যাচ্ছে যে নেতৃত্ব নিয়ে কমপক্ষে ৩-৪টা ভাগও তৈরি হয়ে গেছে এই নতুন যারা রাজনীতি করবে সেই সমস্ত শীর্ষ ছাত্র নেতাদের মধ্যে। নেতৃত্ব নিয়ে কি আসলে আপনাদের নিয়ে আপনাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম চলছে? ধন্যবাদ জানাচ্ছি লিমন ভাই আপনাকে এবং যে সমস্ত দর্শকরা দেখছেন এবং পরবর্তী সময় দেখবেন সবাইকে। প্রথম কথা হচ্ছে, গণঅভ্যুত্থানের নেতৃত্বে একটি রাজনৈতিক দল হতে যাচ্ছে এবং আমরা দৃঢ় প্রত্যাশা রাখি যে এটি আসলে এই ফেব্রুয়ারির মধ্যেই রাজনৈতিক দলটি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে নেতৃত্ব নিয়ে কোনো ধরনের গ্যাঞ্জাম হচ্ছে কিনা। এই প্রশ্ন উত্তর যদি বলতে হয় যে আমি বলবো যে না, নেতৃত্ব নিয়ে কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম হচ্ছে না। তবে হ্যাঁ, নেতৃত্ব নিয়ে তো আসলে প্রতিযোগিতাটাই হবে, কিন্তু এই প্রতিযোগিতার আগে আসলে আমরা কিন্তু এখন পর্যন্ত ওই আক্তার কিংবা নাহিদ ইসলাম এইরকম কোনো জায়গায় এখন পর্যন্ত পৌঁছায়নি যে আসলে অমুককে কেন্দ্র করেই আমাদের দলটা হবে। আমরা সবসময় বলেছি যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা যারা রয়েছে, তরুণ নেতৃত্ব, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটা অংশ রয়েছে, জাতীয় নাগরিক কমিটিতে একটা অংশ যুক্ত হয়েছে, এর বাইরেও অনেকে রয়েছেন যারা কিন্তু এখন পর্যন্ত এই গণঅভ্যুত্থানের নেতৃত্বে দিয়েছিলেন, কিন্তু তারা আমাদের এই দুটা প্ল্যাটফর্মে নেই। এই তিনটি যে জনগোষ্ঠী, এই তিনটি জনগোষ্ঠীর সমন্বয়ে একটি দল হবে, সেখানে কোনো ধরনের কোনো ব্যক্তি প্রাধান্য পাবে না। আমরা বলেছি যে এখানে যদি দলের এখানে অধিকাংশ মানুষ মনে করে যে না, নাহিদ ইসলাম আমাদের প্রধান হওয়ার মতো তিনি যোগ্যতা রাখেন কিংবা জনমানুষ তাকে চায়, তাহলে নাহিদ ইসলাম হতে পারেন। কিন্তু নাহিদ ইসলাম হওয়ার আগে তাকে অবশ্যই গভর্নমেন্ট থেকে চলে আসতে হবে। সেই সিদ্ধান্ত তিনি এখন পর্যন্ত চূড়ান্ত করেননি এবং আমাদেরকে এখন পর্যন্ত জানাননি। তার মানে তার বিষয়টি প্রধান হওয়া নিয়ে আমাদের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আক্তার হোসেন। আক্তার হোসেন জানেন দীর্ঘদিন রাজনৈতিক নেতা এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাঠে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়েছেন। তো সে জায়গা থেকে তারও একটি সম্ভাবনা রয়েছে যে দলের নেতৃত্বে আসার, কিন্তু আমাদের এখন পর্যন্ত এরকম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। দ্বিতীয় কথা হচ্ছে, রাজনৈতিক নেতৃত্ব সংকটে এক বা একাধিক দল হতে পারে কিনা। থিওরিটিক্যালি কথাটি হচ্ছে যে হ্যাঁ, যে কেউ তো চাইলে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী, আমি যদি মনে করি আমি একটা দল করবো, আমি তো করতে পারি। কিন্তু গণঅভ্যুত্থানের শক্তি হিসাবে যারা একত্রিত রয়েছে, আপনারা যাদেরকে চেনেন, জাতি যাদেরকে চেনে, জাতি যাদের কাছে গণঅভ্যুত্থানের প্রত্যাশা করে, তাদের শান্ত, এখানে একটা প্রশ্ন করি যে গণঅভ্যুত্থানের সময় এই যে জাতীয় নাগরিক কমিটি বলি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে ছাত্র শিবির, ছাত্র দল, ওরাও কিন্তু ছিল। আমার প্রথম প্রশ্নটা হলো যে ওরা কি আপনাদের এই দলে অংশ নিতে পারে কিনা, তাদেরকে নেতৃত্বের জায়গায় আপনারা নিতে পারেন কিনা? আরেকটা ব্যাপার হলো যে বললেন যে কে প্রধান হবে, এর জন্য কোনো ভোট হবে? ধন্যবাদ। দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, গণঅভ্যুত্থানে ছাত্র দল এবং ছাত্র শিবির সহ বিভিন্ন এক্সিস্টিং রাজনৈতিক দলের কর্মীরা কিন্তু আমাদের এখানে উপস্থিত ছিল। তো সেই জায়গা থেকে তাদের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কিন্তু তাদের একটা নিজস্ব রাজনীতি কিন্তু তৈরি হয়েছে। সেই রাজনীতির জায়গা থেকে তারা তাদের রাজনীতি করতে পারেন। আবার যদি মনে করেন যে না, পুরনো রাজনৈতিক বন্দোবস্তের সাথে তারা থাকতে চায় না, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদের বোধোদয় হয়েছে কিংবা চিন্তার পরিবর্তন হয়েছে, তারা চাইলে আমাদের এখানে আসতে পারে। এবং তাদের যদি আমাদের যে ফোরাম রয়েছে, অর্থাৎ আমরা যে তিনটা শক্তির কথা বলছি, নাগরিক কমিটি, বৈষম্য ছাত্র আন্দোলন এবং এর বাইরে যারা গণঅভ্যুত্থানের শক্তি রয়েছেন, এই তিন ফোরামের ঐক্যমতের ভিত্তিতে যদি এরকম কোনো যোগ্য ব্যক্তি হয়, এখানে আমাদের কোনো রিজিডিটি নাই, তাদের মধ্যে থেকেও আমাদের নেতৃত্বে আসতে পারে। নেতৃত্ব বিষয়টাতে একজন ব্যক্তি কেন্দ্রিক আমরা নেতৃত্ব মনে করি না। আমরা মনে করি একটা গণঅভ্যুত্থানের দল তৈরি হবে, এই দলে একটা কেন্দ্রীয় কমিটি হবে, এরপরে হচ্ছে বিভাগীয় কমিটি হবে, সেখানে এক বা একাধিক ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক দল থেকেও আসতে পারে। কিন্তু যারাই আসবে। শান্ত, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা আরো কথা বলবো। দেখছেন ভোটের ট্রেন, নিচ্ছে একটি বিরতি। বিরতির পর স্বাগত দর্শক। আজকের ভোটে ট্রেনে আমরা আলোচনা করছি নির্বাচন সংস্কার ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়েই। আর আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত। শান্ত আমাদের সঙ্গে আছেন। যেটি বলছিলাম যে আপনিও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন। আমরা এটাই জানতে চাই যে এই যে নতুন যে রাজনৈতিক দলটার আদর্শ কি হবে,
মানে এই প্রশ্নটা দুইটা কারণে আসছে, আপনার কাছে একটু ব্যাখ্যা করি। একটা হলো যে নতুন আসলে আপনাদের হাতে কি থাকতেছে, আরেকটা হলো যে একটা প্রশ্ন আছে যে ধর্ম নিয়ে মানে আপনাদের যেটাকে বলা হয় আপনাকে অ্যালার্জিক নাকি পক্ষপাত, বিশেষ করে মানে এই যে গণঅভ্যুত্থানের পূর্ববর্তী সময়ে রাজনীতিতে যে মানে ইসলাম ফোবিয়ার একটা ব্যাপার ছিল, তো এই রাজনীতিতে বা যে নতুন দলের মধ্যে কি সেই ধরনের কোনো ফোবিয়া টোবিয়া থাকবে নাকি? পলিটিক্স তৈরি করা হয়েছে যে আসলে আপনি হয় ধর্মের পক্ষে, কিংবা আসলে আপনি ধর্মের বিরুদ্ধে, কিংবা ধর্ম নিয়ে অ্যালার্জি, ইসলামোফোবিক। হ্যাঁ, এই যে রাজনীতি তৈরি হয়েছে, আমরা এই রাজনীতিটা ভেঙে দিতে চাই। আমাদের আদর্শ হচ্ছে কমপ্লিটলি আমরা একটি মধ্যমপন্থী একটি রাজনৈতিক দল বাংলাদেশকে উপহার দিতে চাই, যারা শুধুমাত্র বাংলাদেশের প্রবলেমগুলো এবং বাংলাদেশ ভূখণ্ডের কেন্দ্রিক রাজনীতি করবে, বাংলাদেশপন্থী রাজনীতি। এবং আমাদের ধর্মের জায়গাটা হবে যে বাংলাদেশের আপামর জনসাধারণের মানুষের মধ্যে ধর্ম নিয়ে একটি অনুভূতির একটি জায়গা রয়েছে, বিশেষ করে ইসলামের ক্ষেত্রে। সে জায়গা থেকে আমরা কোনোভাবেই ধর্মকেন্দ্রিক অ্যালার্জি, সেই রাজনীতি আমরা আমাদের মধ্যে প্রশ্রয় দিতে চাই না। কিন্তু আমরা আবার ধর্মকে ব্যবহার করে কোনো ধরনের কোনো রাজনীতি আমরা করতে চাই না। আমরা মনে করি যে বাংলাদেশের আগামীর রাজনীতি হবে প্রবলেম সলভিং রাজনীতি, যে আসলে কারা মানুষের কতটুকু প্রবলেম বেশি সলভ করতে পারে, কারা আসলে মানুষের খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক অধিকারগুলো নিয়ে কারা রাজনীতি করতে পারে, সেই জায়গাগুলো নিয়ে পলিসি ভিত্তিক রাজনীতি হবে। আমাদের পলিসি কি আগামী ইকোনমিকে বেটার জায়গায় নিয়ে যাবে? আমরা কি ভারতকে বিট করতে পারবো, সিঙ্গাপুরকে বিট করতে পারবো? সেভাবে আমরা রাজনীতি করতে চাই। কিন্তু ধর্ম মানুষ পালন করবে, সেই জায়গায় আমাদের ওপেন স্পেস দিতে হবে, ধর্মের জায়গা থেকে মানুষের সুরক্ষা দিতে হবে, ধর্মীয় উগ্রতাও আমরা সহ্য করবো না, আবার ধর্মের বিরুদ্ধে কোনো ধরনের কোনো প্রোপাগান্ডা, ফোবিয়া, এই বিষয়গুলো আমরা আসলে আমাদের রাজনীতির স্থান দিব না। আমাদের রাজনীতিটা হবে কমপ্লিটলি মধ্যমন্থী রাজনীতি। ডান বামের যে বাইনারি, যেই বাইনারি দিয়ে আওয়ামী লীগ আসলে চেষ্টা করেছে বামপন্থী ঘেঁষা থাকার কিংবা প্রগতিশীল থাকার, আমরা সেইটা ভেঙে দিয়ে চাই। আগামীর রাজনীতি করতে হলে আগামী বাংলাদেশের মানুষের যে সমস্যাগুলো তৈরি হবে, সেই সমস্যাগুলোকে সলভ করার জন্য কারা কত বেটার পলিসি এন্ড বেটার উদ্যোগ আমাদের সামনে নিয়ে আসবে, সেটাই আসলে আমাদের মূল লক্ষ্য। শান্ত, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আমরা আরও কথা বলবো। দর্শক এই মুহূর্তে নিচ্ছে আরও একটি বিরতি, দেখছেন ভোটের ট্রেন। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির একজন নেতা ফয়সাল। আমরা একদম শেষ পর্যায়ে, আপনি যে কথা বললেন যে ধর্মের প্রতি আপনাদের আলাদা কোনো পক্ষপাতও নেই, কোনো বিদ্বেষও নেই, তার মানে এটা স্পষ্ট যে এই যে মাদ্রাসার ছাত্র বা এরকম ইসলামিক পোশাক পরিচ্ছদ পরেও আপনাদের এখানে রাজনীতি করতে পারবে। কিন্তু এই যে ফেসবুকে একটা বিষয় খুব চাউর হচ্ছে যে এই যে আক্তারকে এই নতুন রাজনৈতিক দল থেকে একপেশে করে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে, মানে এরকম একটা লেখালেখি চলতেছে, আমাদের তো চোখে পড়ে। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখেন, আপনি যেটা বলছেন কারেক্টলি বলেছেন যে মাদ্রাসার ছাত্র হোক, কিংবা আসলে সে কওমি থেকে আসুক, কিংবা আলিয়া থেকে আসুক, কিংবা মাদ্রাসা না পড়েও আসলে ধর্ম চর্চা করুক, প্র্যাকটিসিং মুসলিমদের আমাদের এই রাজনৈতিক দল করতে কিংবা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে কোনো ধরনের কোনো বাধা নেই এবং আমরা স্বাগত জানাই। কিন্তু আক্তারকে নিয়ে যেটি ফেসবুকে হচ্ছে, এটি আসলে কি, এটিকে আমি দুইটা ভাগে ব্যাখ্যা করবো। একটি হচ্ছে যে আক্তার যেহেতু জনমানুষের নেতা, সো জনমানুষের অনেকেরই প্রত্যাশা আছে যে আক্তার আগামী রাজনৈতিক দলের একটা বড় একটা জায়গা এবং নেতৃত্বের জায়গা থেকে, সেই জায়গা থেকে আক্তারকে হয়তো এক ধরনের অ্যাপ্রিসিয়েশন করা আমরা দেখছি ফেসবুকে, কিংবা হচ্ছে আক্তারের প্রত্যাশার জায়গা। আবার এইটা আসলে যেহেতু আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের থেকে সরে আসতে চাচ্ছি, কিন্তু মানুষের মধ্যে কিন্তু ওই পুরনো রাজনৈতিক বন্দোবস্ত চর্চা এই জায়গাগুলো থেকে যাচ্ছে, সেই জায়গা থেকে অনেক হয়তো ভয় করতে পারে যে আক্তার যেহেতু একজন প্র্যাকটিসিং মুসলিম এবং তার পাঞ্জাবি আছে, দাঁড়িয়ে আছে, সেই জায়গা থেকে আক্তারকে নিয়ে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে নিশ্চিত করতে পারি আক্তার হোসেন কেন, কোনো ধরনের কোনো ইসলাম চর্চাকারীকেই আমাদের রাজনৈতিক দলে কোনো ধরনের তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র করার সুযোগ নেই। এবং আমরা এই ধরনের বহু মতকে একত্রিত নিয়েই আসলে আগামীর বাংলাদেশে সাজাতে চাই। এবং এটি তো প্রশ্নই আসে না, যেখানে বাংলাদেশে 90% মানুষ মুসলমান এবং আমরা নিজেরা অনেকেই এখানে আছি যারা প্র্যাকটিসিং মুসলিম এবং কোরলি ইসলামিক বিলিভার, তাদের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত আসবে না যেটি ইসলামের সাথে বিদ্বেষ তৈরি করে কিংবা ইসলামের বিপক্ষে যায় কিংবা ইসলাম চর্চা করার কারণে দলের মধ্যে কোনো কোণঠাসা হবে। এটা আসলে হাসিনার রাজনীতি হতো যে আপনি ইসলাম চর্চা করলে আপনি বুদ্ধিজীবী হতে পারবেন না, আপনি বড় রাজনৈতিক নেতা হতে পারবেন না, আপনাকে জঙ্গি বা ইত্যাদি ইত্যাদি বলে ট্যাগ দেওয়া হবে। স্পষ্ট ফয়সাল মাহমুদ শান্ত, আপনি আজকে আমাদের এই ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।